প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গতদিন তোমাদেরকে অর্থের সময়মূল্য অর্থের সময়মূল্য অধ্যায়টির কিছু অংশ উপস্থাপন করেছিলাম। আমার মনে হয় তোমরা সবাই ওই অংশটুকু পড়ে নিয়েছো এবং নিয়মিত বাড়ির কাজটি কমপ্লিট করেছো। আমি আজকে তোমাদেরকে অর্থের সময়মূল্যের ভবিষ্যৎ মূল্য কীভাবে নির্ণয় করতে হয় বা কোন সূত্র প্রয়োগ করে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারব তা আজকে দেখব। আমরা তাহলে সূত্রটা একটু দেখে নেই এবং খুব মনোযোগ সহকারে দেখতে হবে। অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র 1, ভবিষ্যৎ মূল্য সমান বর্তমান মূল্য গুণন 1 যোগ সুদের হার টু দি পাওয়ার বাৎসরিক মেয়াদ, অথবা এফভি সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখানে এফভি সমান সমান ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য, পিভি সমান সমান প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, আই সমান সমান ইন্টারেস্ট রেট বা সুদের হার, আর এন সমান সমান নাম্বার অফ ইয়ার বা বাৎসরিক মেয়াদ। আমরা তাহলে সূত্রটা দেখে নিলাম। এখন আমরা আরেকটি সূত্র দেখব ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার জন্য। দ্বিতীয় সূত্রটা একটু দেখে নেই। সূত্র 2, ভবিষ্যৎ মূল্য সমান সমান বর্তমান মূল্য যোগ এক যোগ সুদের হার ভাগ বাৎসরিক চক্রবৃদ্ধির সংখ্যা টু দি পাওয়ার বাৎসরিক মেয়াদ গুণন বাৎসরিক চক্রবৃদ্ধির সংখ্যা, অথবা এফভি সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই ডিভাইডেড এম টু দি পাওয়ার এন গুণন এম। এখানে এফভি সমান সমান ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য, পিভি সমান সমান প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, আইতে ইন্টারেস্ট রেট বা সুদের হার, এনতে নাম্বার অফ ইয়ার বা বাৎসরিক মেয়াদ, আর এমতে নাম্বার অফ কম্পাউন্ড ইন্টারেস্ট পার ইয়ার অর্থাৎ বাৎসরিক চক্রবৃদ্ধির সংখ্যা। আমি এখন তোমাদেরকে এই সূত্র দুটির একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিব। কখন আমরা কোন সূত্রটি ইউজ করব, কেন করব, সেটা আগে তোমাদের বুঝতে হবে, তারপরে আমরা সূত্রটি অ্যাপ্লাই করতে পারব। তাহলে আমরা একটা এখন উদাহরণ দেখে নিই। প্রশ্নটা একবার দেখি। প্রশ্ন: মিস্টার সেলিম 2 লক্ষ টাকা ব্যাংকে রাখতে চায়। তিনি বিভিন্ন ব্যাংকে যোগাযোগ করেন এবং বিভিন্ন ব্যাংক তাকে নিম্নোক্ত তথ্য প্রদান করেন। ক ব্যাংকের সুদের হার বাৎসরিক 15%, খ ব্যাংকের সুদের হার 15%, গ ব্যাংকের সুদের হার মাসিক চক্রবৃদ্ধিতে 12%, ঘ ব্যাংকের সুদের হার ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে 13%, উম ব্যাংকের সুদের হার ষাটমাসিক চক্রবৃদ্ধিতে 14%, চ ব্যাংকের সুদের হার সাপ্তাহিক চক্রবৃদ্ধিতে 8%। প্রত্যেকটার জন্য সময়কাল 5 বছর। মিস্টার সেলিম কোন ব্যাংকে টাকা জমা রাখলে বেশি লাভবান হবেন? এখন তোমাদেরকে বুঝতে হবে যে আমরা যেখানে উদাহরণটা দেখিয়েছি সেই উদাহরণটার মধ্যে বেশ কয়েকটি ব্যাংকের কথা উল্লেখ আছে। তোমাদেরকে প্রত্যেকটি ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে দেখতে হবে যে কোন ব্যাংকে টাকা রাখলে মিস্টার সেলিম বেশি লাভবান হবে এবং তোমাকে যথাযথভাবে তার যুক্তি উপস্থাপন করতে হবে। যদি তুমি সূত্রটি সঠিকভাবে অ্যাপ্লাই করতে না পারো তাহলে তুমি এখান থেকে কোনো প্রকার নম্বর পাবে না। আমরা এখন এই প্রশ্ন সমাধান করতে চাই। সমাধানটি কেমন হবে আমরা আগে প্রশ্নের সাথে প্রথমে ক প্রশ্ন নাম্বারটি আরেকবার লক্ষ্য করি। ক প্রশ্ন নাম্বারটি ক ছিল ক ব্যাংকের সুদের হার বাৎসরিক 15%। লক্ষ্য করো এখানে বাৎসরিক কথা উল্লেখ আছে, এখানে কোনো চক্রবৃদ্ধি সুদের হারের কথা উল্লেখ নাই। তাহলে তোমাদেরকে আমি যে দুইটি সূত্র এখানে দেখিয়েছিলাম, সূত্র 1 এবং সূত্র 2, আমি একটু বলে রাখি বইয়ের সূত্র 1 এবং বইয়ের সূত্র 2 এর সাথে এটা মিলবে না, কারণ এই সূত্রগুলো আমার নিজে থেকে তৈরি করে নিতে হয়েছে।
এই সূত্র 1 এবং সূত্র 2 এর মধ্যে লক্ষ্য করো যে এখানে কোনো প্রকার চক্রবৃদ্ধি সুদের কথা উল্লেখ নাই। আর এখানে চক্রবৃদ্ধি সংখ্যার কথা বা চক্রবৃদ্ধি সুদের কথা বলা আছে। তার মানে তোমাকে প্রশ্ন দেখেই বুঝে নিতে হবে এটা আমি সূত্র 1 অর্থাৎ এভি সমান সমান পিভি ইন্টু 1+i⁴n এই সূত্রটি ব্যবহার করে সমাধান করতে পারবো। এখন আমরা তাহলে এই ক ব্যাংকের ক্ষেত্রে সমাধানটা করে ফেলি। প্রথমে আমরা লিখব যে আমরা জানি এফভি সমান সমান পিভি ইন্টু 1+i⁴n সূত্রটা লিখে নিলাম। তার ডান দিকে তোমাকে দেখিয়ে দিতে হবে যে কোনটা সমান কি। এখানে পিভি ব্র্যাকেটে লিখে নিব বর্তমান মূল্য সমান, বর্তমান মূল্যটা একবার প্রশ্নে দেখে নেই। যেহেতু সে 2 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখবে, তার মানে বর্তমান মূল্য হবে 2 লক্ষ টাকা। তারপরে চলে আসি আই, ব্র্যাকেটে লিখে দিব সুদের হার সমান, সুদের হার দেওয়া আছে 15%। মনে রাখতে হবে পার্সেন্টকে আমাদের ভগ্নাংশে পরিণত করতে হবে। সেই জন্যে আমি 100 দিয়ে ভাগ করে 0.15 করে নিলাম। সুদের হার বের করার পরে আমরা দেখব এন আছে, লিখলাম এন, ব্র্যাকেটে লিখলাম সময়কাল বা সময় দেওয়া আছে প্রত্যেকটার জন্যই 5 বছর, লিখে দিলাম 5 বছর। আর লাস্ট আর একটা অর্থাৎ আমাদের যেটা বের করতে হবে এফভি, ব্র্যাকেটে লিখে নিব ভবিষ্যৎ মূল্য সমান হোয়াট, অর্থাৎ আমাদের ভবিষ্যৎ মূল্যটা নির্ণয় করতে হবে। আমরা যদি খুব সহজে মানগুলো বসিয়ে নিতে পারি এবং সঠিক সূত্রটা দেখাতে পারি, তাহলে আমাদের এই সূত্রটি অ্যাপ্লাই করে অতি সহজেই এর মানটা নির্ণয় করতে পারবো। আমি এখন এর মানগুলো ব্যবহার করে এটার ক্যালকুলেশন করে এর মান নির্ণয় করব। তাহলে পিভি সমান দেওয়া ছিল 2 লাখ ইন্টু 1 যোগ ইন্টারেস্ট রেট দেওয়া ছিল 15% বা 0.15, এন সমান 5। দেখো আমরা খুব সুন্দর করে একটা ইকুয়েশন বা সমীকরণ তৈরি করে ফেলেছি। এখন এটার যদি সলিউশন করি আমরা, তাহলে আমাদের টাকার পরিমাণ হবে 4,02,271.44 টাকা প্রায়। তাহলে ক ব্যাংকের ক্ষেত্রে আমরা যদি ক ব্যাংকে টাকা জমা রাখি, তাহলে আমরা টাকা পাবো কয় বছর পর? 5 বছর পর পাবো 15% হার সুদে। কত টাকা পাবো? 4,02,271.44 টাকা প্রায়। ক্যালকুলেশনটা তোমরা একবার করে দেখবা যে একই রকম টাকার পরিমাণ বের হয় কি না। তবে আমি বলে রাখি, এই প্রশ্ন সমাধান করার জন্য অবশ্যই তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। সায়েন্টিফিক ক্যালকুলেটরের সঠিক ব্যবহার না করতে জানলে এই প্রশ্ন সমাধান করতে পারবা না। মনে রাখতে হবে
প্রশ্নের দিকে উত্তরের দিকে একটু লক্ষ্য করো। মনে রাখতে হবে প্রথমে তোমাকে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপরে টু দি পাওয়ার 5 এর মানটা বের করতে হবে, তারপরে সবশেষে আমার এই 2 লক্ষ টাকা দিয়ে গুণ করতে হবে, তাহলে কিন্তু উত্তরটা আসবে। যদি তোমরা কেউ না পারো বা না বুঝতে পারো তাহলে আমাকে যে কোনো সময় প্রশ্ন করে নিও। আমরা এখন যাব খ ব্যাংকের ক্ষেত্রে কত হয় সেটা দেখার জন্য। তাহলে আমরা চলে যাই খ ব্যাংকের জন্য। আবার আমরা প্রশ্নটার দিকে আরেকবার লক্ষ্য করি। খ ব্যাংকের সুদের হার 15% ছিল। দেখো লক্ষ্য করে এখানে কিন্তু কোনো বাৎসরিক কথা উল্লেখ নাই, বাৎসরিক কথা উল্লেখ নাই। যদি এরকম কোনো ক্ষেত্রে বাৎসরিক কথা উল্লেখ না থাকে তাহলে তুমি দুইভাবে এটাকে সমাধান করতে পারো, অর্থাৎ একবার তুমি চক্রবৃদ্ধি পদ্ধতিতে করতে পারো আর একবার তুমি সরল মুনাফার ক্ষেত্রে করতে পারো। তবে মনে রাখতে হবে খ ব্যাংকের সুদের হার 15% মানে বাৎসরিক সুদের হার 15%, অর্থাৎ ক নং প্রশ্ন এবং খ নং প্রশ্নের ক্যালকুলেশন সহ সব কিছু একই। এ কারণে আমি খ ব্যাংকের ক্ষেত্রে আর নতুন করে ক্যালকুলেশন করব না, কারণ আমরা অলরেডি জেনে গেছি যে ক ব্যাংকের ক্ষেত্রে যে ক্যালকুলেশন হবে খ ব্যাংকেরও সেই একই রকম মান হবে। সেই জন্যে আমি চলে যাব পরের ব্যাংকের ক্ষেত্রে, অর্থাৎ গ ব্যাংকের ক্ষেত্রে। গ ব্যাংকের ক্ষেত্রে আমরা এখন তাহলে চলে যাই। গ নম্বর প্রশ্নে দেখো গ ব্যাংকের ক্ষেত্রে সুদের হার মাসিক চক্রবৃদ্ধিতে। লক্ষ্য করো মাসিক চক্রবৃদ্ধিতে। এখন আমরা দুইটা সূত্রের দিকে একটু লক্ষ্য করি। এখানে কোনো চক্রবৃদ্ধি সম্পর্কিত কোনো কিছু দেওয়া নাই বা কোনো তথ্য দেওয়া নাই, কিন্তু 2 নম্বর সূত্রে আমাদের চক্রবৃদ্ধির সংখ্যা, বাৎসরিক মেয়াদ, বাৎসরিক চক্রবৃদ্ধির সংখ্যা উল্লেখ আছে। অর্থাৎ আমাদের এখন গ ব্যাংকের ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করতে হবে এবং এই সূত্রটা ইউজ করে আমরা সমাধান করতে পারবো। তাহলে সূত্রটা আরেকবার লিখে নেই। এফভি সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই ডিভাইডেড এন ইন টু দি পাওয়ার এন গুণন এন। তাহলে আমরা সূত্রটা এখন লিখে নিচ্ছি। তাহলে আমরা সূত্রটা লিখি। এফভি সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই ডিভাইডেড এম টু দি পাওয়ার এন গুণন এন। আমরা সূত্রটা লিখে নিলাম। এখন এই সূত্রটার কি কি তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলো আমাদের প্রয়োজন হবে। পিভি বা বর্তমান মূল্য আগে যা ছিল তাই আছে, সময় যা ছিল তাই আছে, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে, এটাও যা ছিল তাই আছে। শুধুমাত্র আমাদের পরিবর্তন আসবে এখানে সুদের হার এবং আরেকটা আসবে এম, অর্থাৎ এম সমান সমান নাম্বার অফ কম্পাউন্ড ইন্টারেস্ট পার ইয়ার, অর্থাৎ বাৎসরিক চক্রবৃদ্ধির সংখ্যা কত হবে সেটা নির্ণয় করে নিতে হবে। তাহলে আমরা সুদের হারটা দেখে নেই। সুদের হারটা গ ব্যাংকের ক্ষেত্রে ছিল 12%, অর্থাৎ আমরা এখানে লিখলাম সুদের হার 12%, বা যদি আমি ভগ্নাংশে প্রকাশ করি 0.12। এবং আরেকটা আমাকে নতুন অ্যাড করতে হচ্ছে, সেটা হচ্ছে এম। তাহলে যেহেতু আমরা এমটা অ্যাড করব তাহলে ভবিষ্যৎ মূল্যটা আমরা সবার পরে লেখার চেষ্টা করব। যদি আগে পরে হয়ে যায় তাও কিন্তু প্রশ্নের সমাধান ভুল হবে না। তাহলে আমরা লিখি এম সমান সমান বাৎসরিক চক্রবৃদ্ধির সংখ্যা সমান, একবার লক্ষ্য করি প্রশ্নের দিকে মাসিক কথাটা বলা আছে, তাহলে প্রতি মাসে যদি একবার হয় বছরে হবে 12 বার, অর্থাৎ এম ইজ ইকাল টু 12। আর আরেকটা আমাদের লিখতে হবে কি এফভি সমান ব্র্যাকেটে ভবিষ্যৎ মূল্য সমান হোয়াট। তাহলে আমরা আমাদের মানগুলো কিন্তু পেয়ে গেলাম। পিভি সমান সমান 2 লক্ষ টাকা, আই সমান সমান 0.12, এন সমান সমান 5, এম সমান সমান 12 আর এফভি সমান সমান হোয়াট। তাহলে আমরা এখন মানগুলো বসিয়ে দিতে পারি। তাহলে মানগুলো বসিয়ে দেই।
মান কিন্তু আমরা বসিয়ে দিলাম। আমি ক্যালকুলেশনটা একবারে করে তোমাদের এখানে দেখিয়ে দেব। তোমরা যদি একবারে করতে অনেক সময় ভুল হয়ে যেতে পারে, সে কারণে তোমরা 2 বা 3 অংশে শেষ করতে পারো বা 2 বা 3 লাইনে শেষ করতে পারো। মনে রাখতে হবে দশমিকের পর যদি কোনো ফ্র্যাকশন বা অনেকগুলো অঙ্ক চলে আসে, সেক্ষেত্রে কমপক্ষে 5টি অঙ্ক নিয়ে তোমাদের অঙ্ক সমাধান করতে হবে, নতুবা উত্তরে অনেক কম বেশি টাকার পরিমাণ চলে আসবে। সে কারণে মনে রাখতে হবে দশমিক থাকলে অবশ্যই যেন কমপক্ষে 5 ঘর নিয়ে প্রশ্নটির সমাধান করা যায়। এখন এটা আমি ক্যালকুলেশন করলে পাবো 3,63,339.34 টাকা প্রায়। তাহলে আমরা খুব সহজেই এই সলিউশনটা করলাম। তবে মনে রাখতে হবে যে তুমি যদি ক্যালকুলেটর ভালো ইউজ না করতে পারো, তাহলে কিন্তু প্রশ্নটির সমাধান তুমি ভুল করে ফেলবে। সে কারণে বারবার প্র্যাকটিস করতে হবে এবং চিন্তা করতে হবে কোন কাজটি আগে করতে হবে। আমি আরেকবার বলে দেই, প্রথমে আমরা আয়কে অর্থাৎ 0.12কে 12 দিয়ে ভাগ করব, তারপরে 1 যোগ করব এবং প্রত্যেকটা কাজ করার পরে তুমি সমান চিহ্ন ব্যবহার করবে এবং তারপরে টু দি পাওয়ার দিয়ে 5×60 দিয়ে দিব, দিয়ে যেটা বের হবে তা দিয়ে 2 লাখ গুণ করতে হবে। কোনো অবস্থাতেই একবারে যাওয়ার চিন্তা করবা না, করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তবে যারা অনেক এক্সপার্ট বা খুব ভালো ক্যালকুলেটর ব্যবহার করতে পারে, তারা একবারেই সলিউশন করতে পারবে। তাহলে আমরা গ ব্যাংকের ক্ষেত্রে পেয়ে গেলাম 3,63,339.34 টাকা প্রায়। এখন আমরা চলে যাব ঘ ব্যাংকের ক্ষেত্রে। তাহলে আমরা ঘ ব্যাংকের প্রশ্নটা আরেকবার দেখে নেই। ঘ ব্যাংকের সুদের হার ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে অর্থাৎ 3 মাসে একবার 13%। এখন আমরা লক্ষ্য করি, আমরা এদের মানগুলো সঠিকভাবে বসিয়ে দেই যে পিভি সমান 2 লক্ষ টাকা ঠিক আগের মতো আছে ও মুনাফার হারটা পরিবর্তন হবে। মুনাফার হারটা দেওয়া আছে 13%। আমরা তাহলে এখানে কি করব, 13% করব আর 2-এর পরিবর্তে 3 লিখব। সময়কাল ঠিক আছে। এম বা বাৎসরিক চক্রবৃদ্ধির সংখ্যা দেখো 3 মাসে একবার, অর্থাৎ এরকম ক্ষেত্রে তুমি কি করবা, 12কে 3 দিয়ে ভাগ করবা, তাহলে কত হলো 4বার। আর ভবিষ্যৎ মূল্য আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন এই মানগুলো এই প্রশ্নে বসিয়ে দিই। তাহলে পিভি সমান 2 লক্ষ ইন্টু 1 যোগ আই সমান 0.13 ভাগ এম সমান 4 টু দি পাওয়ার এন সমান 5×4। আমরা আমাদের মানগুলো সঠিকভাবে বসিয়ে দিলাম। এখন মান বসানোর পরে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে মানটা নির্ণয় করে ফেলব। ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাবো 3,79,167.58 টাকা প্রায়। আমরা ক্যালকুলেশন করে পেয়ে গেলাম 3,79,167.58 টাকা প্রায়। তাহলে আমরা ঘ ব্যাংকের ক্ষেত্রেও আমাদের একই রকম সূত্র প্রয়োগ করে চলে আসলাম। আমরা এখন চলে যাব উম ব্যাংকের ক্ষেত্রে কি হয় সেটা দেখার জন্য। চলে যাই তাহলে উম ব্যাংকের ক্ষেত্রে প্রশ্নের এখানে। উম ব্যাংকের সুদের হার ষাটমাসিক চক্রবৃদ্ধিতে 14% দেওয়া আছে। তার মানে ষাটমাসিক শব্দের অর্থ হচ্ছে 6 মাসে একবার করে সুদ প্রদান করবে। তাহলে বছরে আমাদের চক্রবৃদ্ধির সংখ্যা হবে 2 আর মুনাফার হারটা শুধুমাত্র পরিবর্তন করতে হবে। তাহলে আমরা এই দুটো পরিবর্তন করতে পারি। তাহলে একটু মানগুলো আমরা দেখে নেই। পিভি সমান আগেরটাই আছে 2 লক্ষ টাকা, সুদের হার বা ইন্টারেস্ট রেট ঠিক আগেরটা নাই, পরিবর্তন করে হয়েছে 14%, অর্থাৎ 0.14। সময়কাল ঠিক আছে
এম বা বাৎসরিক চক্রবৃদ্ধির সংখ্যা কিন্তু এখানে হয়ে গেছে 2। তাহলে বাৎসরিক চক্রবৃদ্ধির সংখ্যা কিন্তু এখানে পরিবর্তন হলো। আমরা এখন ঠিক মানগুলো বসিয়ে দিই। তাহলে মান বসানোর ক্ষেত্রে লিখে নেই পিভি সমান সমান 2 লক্ষ ইন্টু 1 যোগ মুনাফার হার এখানে 14, তাহলে 0.14 ভাগ এম সমান সমান 2 টু দি পাওয়ার এন সমান সমান 5 আর এম সমান সমান 2। আমরা আমাদের মানটা বসিয়ে দিলাম। এখন আমরা অনায়াসে ক্যালকুলেশন করে এর উত্তরটা নির্ণয় করতে পারবো। তাহলে উত্তরটা করে ফেলি। 3,93,430 টাকা 27 টাকা প্রায়। 3,93,430 টাকা 27 পয়সা প্রায়। আমরা কিন্তু খুব সহজে একই রকম সূত্র ইউজ করতেছি। তোমরা কি লক্ষ্য করেছো যে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে চক্রবৃদ্ধি কথাটা উল্লেখ আছে, অথবা বছরে সুদের সংখ্যার কথা একাধিকবার বলা আছে। এ কারণে আমরা দ্বিতীয় সূত্রটা বেশি ব্যবহার করছি, কারণ দ্বিতীয় সূত্রটার ক্ষেত্রে এর এবং সুদের হারের পরিবর্তনটা বেশি হয়। আমরা এখন চলে যাব 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে এবং সর্বশেষ প্রশ্নের ক্ষেত্রে। প্রশ্নটা তাহলে আরেকবার দেখে নিলাম। ব্যাংকে সুদের হার সাপ্তাহিক চক্রবৃদ্ধি 8%। দেখে নাও, সাপ্তাহিক। আমরা তো জানি যে 1 বছর সমান সমান 52 সপ্তাহ, অর্থাৎ এখানে এম এর ক্ষেত্রে কত ব্যবহার করতে হবে? এম এর ক্ষেত্রে ব্যবহার করতে হবে 52। তাহলে আমরা মানগুলো বসিয়ে যদি পাই যে কেমন হবে, পিভি পূর্বেরটাই আছে, সুদের হারটা পরিবর্তন হয়ে 8% অথবা 0.08, সময়কাল ঠিক আছে 5 বছর, এম সমান সমান চক্রবৃদ্ধির সংখ্যা হয়ে গেছে 52। তাহলে বি সমান সমান কত? আমরা এখন চলে আসি প্রশ্নে। মানটা বসিয়ে দেই। 2 লাখ ইন্টু 1 যোগ আই সমান সমান 0.08 ভাগ 52 টু দি পাওয়ার 5 গুণন 52। আমরা যদি এটার ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশনটা একটু দেখে নিতে হবে। ক্যালকুলেশনটা করলে আমরা পাবো 2,98,273 টাকা 24 পয়সা। 2,98,273 টাকা 24 পয়সা প্রায়। তোমরা কি একটা বিষয় লক্ষ্য করেছো যে আমি যতগুলো প্রশ্নের এখানে বিভিন্ন ব্যাংকের প্রশ্নের সমাধান করেছি, সবগুলো শেষ অংশে কিন্তু একটা করে প্রায় লিখেছি। অর্থাৎ আমাদের এখানে ফ্র্যাকশানগুলো দশমিকের পরে 2-এর অধিক ঘর আছে, সে কারণে আমরা সেই আগের নিয়মটি অনুসরণ করেছি। অর্থাৎ কোনটি? যদি যেই ঘর পর্যন্ত আমি দশমিক অঙ্ক নিব, তার পরের ঘর যদি 5 বা তার বেশি থাকে তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ করতে হয় এবং সেক্ষেত্রে প্রায় ব্যবহার করতে হয়। ক্যালকুলেশন করে করার সময় যদি তোমাদের কোনো জায়গায় ক্যালকুলেশন আমার সাথে না মিলে তাহলে তোমরা আমাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমরা এখন ব্যাংকের কাজগুলো করে ফেলেছি, তো তোমাদেরকে যে বিষয়টা বেশি মনে রাখতে হবে সেই বিষয়টা আমি এখন তোমাদেরকে এক নজরে দেখিয়ে দিতে চাই। মনে রাখতে হবে সুদের হারটা কেমন আছে, মাসিক দেওয়া আছে কি না, ত্রৈমাসিক, ষাটমাসিক, সাপ্তাহিক, ঠিক এগুলো নিয়ে ভাবতে হবে। আর প্রত্যেকটা প্রশ্নে এই মুনাফার হারগুলো দেওয়াই থাকবে। তাহলে মুনাফার হার শুধু দেওয়া থাকার সাথে সাথে যদি মাসিক, ত্রৈমাসিক, ষাটমাসিক, সাপ্তাহিক অথবা একটা নির্দিষ্ট সময় হার বা নির্দিষ্ট বছরে একাধিকবার সুদ প্রদান করা হয়, তখন তোমরা 2 নম্বর সূত্রটা অর্থাৎ 2 নম্বর সূত্রটা ইউজ করবা। আর যদি শুধু বাৎসরিক বা কোনো মাসিক, ত্রৈমাসিক অথবা চক্রবৃদ্ধি এরকম কথাগুলো উল্লেখ না থাকে, তাহলে তোমরা 1 নম্বর সূত্রটা ইউজ করবা। আমরা আজকে বেশ কয়টি ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন সুদের হারের এবং বিভিন্ন কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের হারের সলিউশন করেছি। আমরা যদি এখন এক নজরে দেখতে চাই যে সে আসলে কোন ব্যাংকে টাকা জমা রাখবে, তাহলে তোমরাই নিজেরাই তার উত্তর করে ফেলতে পারবা। আমি আর সে কারণে
কোন ব্যাংকে টাকা জমা রাখতে হবে সেই কথাটি উল্লেখ করলাম না। আমি তোমাদের জন্য ছোট্ট দুটি বাড়ির কাজ দিয়ে দিব এবং তোমরা সেই দুটি অংশ অবশ্যই সলিউশন করবা। এবং পরবর্তী ক্লাসে আমাদের হবে পরবর্তী ভবিষ্যৎ মূল্যর পরে আসবে প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য নিয়ে কথা। বর্তমান মূল্য বের করার পরে আমরা শিখব 72-এর রুল কিভাবে ব্যবহার করতে হয়। তাহলে আজকে এই পর্যন্তই রাখি। তোমরা সবাই ভালো থেকো, বাড়িতেই থেকো এবং কাজগুলো কমপ্লিট করিও। খোদা হাফেজ।